গয়নাটা খুলে দাও বৌমা, এটা তোমার নয়। চায়ের কাপে চুমুক দিতে দিতে রেবেকা বলল তার শাশুড়ি মা। বিস্মিত কণ্ঠে রেবেকা ফিরতি প্রশ্ন করলো, আমার নয়? না, আমার ছোট মেয়ের গয়না, তোমাকে কেবল তুলে আনার জন্য দিয়েছিলাম। তুমি এবার দিয়ে দাও তো। কিন্তু মা। কোনো কিন্তু নয়, দ্রুত হাতে কানে গলায় যা আছে খুলে দাও। হাতে কানের দুল খুলে শাশুড়ির সামনে টেবিলে রাখলো রেবেকা। বিরক্তির সাথে শাশুড়ি বলল, নাকের ফুলটা খুলছো না কেন? সেটা তো তোমার বাবা দেয়নি, আমার বাড়ি থেকে দেওয়া হয়েছে। নাকের ফুল খোলার সময় বুকের ভিতর হাহাকার করে উঠল রেবেকার। দুই চোখ ছলছল করে উঠল। দীর্ঘশ্বাস চাপা রেখে টেবিলের উপর নাকফুলটা খুলে রেখে চলে আসছিল। সেই সময় পুনরায় শুনল, তোমাকে কি ধরে ধরে বলতে হবে গলার চেনটা কে রাখবে? চেনটা তো আমার বাবা দিয়েছে মা, এটা কেন দিব? তোমার বাবা দিয়েছে ঠিকই, কিন্তু তোমার কাছে রাখার কি দরকার? আমার কাছে দরকার আছে মা। আপনার দেওয়া নাকফুলটা যদি আপনারা নিয়ে যেতে পারেন, তাহলে আমি কেন আমার জিনিসটা দিব? বিয়ে করে আসার পর 7 দিনের মাথায় নতুন বউয়ের কাছ থেকে এমন ব্যবহার আশা করেনি ঝুমু বেগম। রাগে তার ফর্সা গাল দুটো লাল হয়ে গেছে। এই মুহূর্তে তার মনে হচ্ছে রেবেকার গালে কষিয়ে দুটো থাপ্পড় মারতে। নেহাত ছোট লোকের পরিচয় দেওয়া হবে বললে কিছু বলল না। বিয়েতে মেটার বাবা কিছুই দেয়নি এমন নয়। 200 মানুষ গিয়েছিল বরযাত্রীতে। তার ছেলে যৌতুক প্রথার বিরুদ্ধে, তাই বলে মেয়ের বাবা কি করে মেয়েকে সাজিয়ে দিল না, ঘর সাজিয়ে দিল না? এই যুগে এমনও মানুষ আছে। রেবেকা কিছু না বলে এলে নিজের ঘরে চলে এলো। প্রেমের বিয়ে নয় তাদের। কয়েকবার দেখাশোনার পর বিয়ে ঠিক হয়েছে। বিয়ের আগে যখন সুমনের সাথে আলাপ হলো, তখন দেখেছে সুমন মানুষ হিসেবে ভালো। আজ সকাল অবধি তার মনে হচ্ছিল সে ভালো পরিবার পেল, অথচ আজ এক মুহূর্তে সব বদলে গেল। সুমন চাকরি সূত্রে শহরের বাইরে থেকে গতকাল রাতেই ফিরছে নিজ কর্মস্থলে, আর আজকেই এমন ব্যবহার পেল রেবেকা। গুমড়ে উঠল নিজের ভিতরে রেবেকা। এই কথা সে কাকে বলবে? সুমনকে? যদি সে ভুল বুঝে? বাবাকে বললে বাবা নিজ থেকে এসে তাকে নিয়ে যাবে, না হয় গহনা পাঠাবে। এতে কি সম্পর্ক নষ্ট হবে না? জানলায় দাঁড়িয়ে রেবেকা দূর আকাশের মেঘগুলোকে দেখতে দেখতে ভাবে, এখন কি করবে? মা বলেছিল বাবার বাড়ির কথা শ্বশুর বাড়িতে এবং শ্বশুর বাড়ির কথা বাবার বাড়িতে বলতে নেই। রেবেকার উপর তার শাশুড়ি বড় ছেলের বউয়ের সাথে মিলে শুরু করলো নতুন অত্যাচার। বিয়েতে উপহার পাওয়া সকল কিছু ধীরে ধীরে তার থেকে নিয়ে যেতে লাগলো, এমনকি উপহার পাওয়া বিয়ের শাড়িগুলো। দীর্ঘশ্বাস বাড়তে থাকে রেবেকার। অপরদিকে সুমন হুট করে তার সাথে কথা বলা কমিয়ে দিল। বিয়ের 21 দিনের মাথায় রেবেকার রাগ আর সীমায় রইল না। হুট করে সে খারাপ ব্যবহার করলো সুমনের সাথে। দুজনের ঝগড়া সীমাবদ্ধ রইল। আঁচড় কেটে গেল রেবেকার মনে। খেতে বসে রেবেকার শুনতে হলো, এই বাটিটা ঝুমু বেগমের বাবার বাড়ি থেকে এসেছে, অমুক বাটিটা বড় বউয়ের বাপের বাড়ি থেকে এলো। এসব শুনে একটা সময় খাবার খাওয়ার চাহিদা কমে গেল। সুমনের সাথে মন মালিন্য, তার পরিবারে এমন ব্যবহার আর নিতে না পেরে একদিন অসুস্থ হয়ে পড়ল রেবেকা। কলপরে পড়ে গিয়ে আঘাত পেল। তার চিকিৎসা করানোর জন্য নিয়ে গেল না কেউ। সুমন ওর মা বলল তেমন ব্যথা পায়নি, নাপা খেলে ঠিক হয়ে যাবে। রেবেকার সাথে কথা বলতে চাইলো, বলল ওর বিশ্রাম পেয়েও যান, ওকে ঘুমাতে দে। সুমন ভুলটা বুঝি এখানেই হলো। সে মায়ের প্রতিটি কথায় নির্দ্বিধায় বিশ্বাস করে নেওয়া। বিশ্বাস না করে বা কী করতো? যে মায়ের কাছে 30 বছর নিজের গোপন কথা জমা রেখেছে, সে মা কেন তার স্ত্রী সম্পর্কে ভুল বলবে? রেবেকা মুখে মুখে তর্ক করে, এটা অবিশ্বাস করারও কিছু নেই। উচ্চশিক্ষিত মেয়ে, তার পছন্দ অপছন্দের মতামত সে দিবেই। তবুও মনের মাঝে একটা খচখচানি রয়েই গেল মেয়েটার জন্য। মেয়েটা ঠিক আছে তো? মনে পড়ে গেল বিয়ের রাতে সেই লজ্জামাখা মুখশ্রীর কথা। মনে পড়ল একে অপরে বিলিয়ে দেওয়া লাল গোলাপি রঙের অনুভূতিগুলো। ফোনের ক্যালেন্ডারের দিকে চাইল সে। সামনের সপ্তাহে বাড়ি যেতেই হবে। তখন অভিমান করে রেবেকা পালাবে কোথায়? রাত বাড়তে রেবেকার যন্ত্রণা বাড়ল। চোখ মুখ নীলবর্ণের হয়ে গেল সেই যন্ত্রণা। পায়ের ব্যথা কিংবা মাথার যন্ত্রণা? অস্থির রেবেকার গায়ে তখনও ভীষণ জ্বর। রাত 2টোর সময় বিছানা হাতড়ে নিজের ফোনটা পেল সে। বাড়ির সবাই যার যার মতন নিজ রুমে ঘুমিয়েছে। গলাটা পানির তেষ্টায় ফেটে যাচ্ছে। 2বার সুমনকে ছোট বোনের নাম ধরে ডাকলেও কেউ এলো না। রেবেকার মনে হলো এই বুঝি আর বাঁচবে না। উপায়ন্ত না পেয়ে সে কল দিল তার বাবাকে। এত রাতে মেয়ের নাম্বার থেকে কল এসে দেখে কিছুটা ঘাবড়ে গেলেন রেবেকার বাবা রাজু সাহেব। উঠে বসে কল রিসিভ করে বললেন, কী হয়েছে মা? এত রাতে কল দিয়েছিস কেন? রেবেকা কিছু বলতে পারল না। সে যন্ত্রণায় আতিপাতি করছে। তার কণ্ঠস্বর বাবা না বুঝলো ছো মেরে ফোন নিয়ে গেল তার মা। মেয়ের এমন যন্ত্রণাদায়ক কণ্ঠ শুনে বলল, তোর কি হয়েছে? তোকে ওরা কেউ কিছু করেছে? এই রেবু, কি হয়েছে মা? আম্মা, পানির জন্য আমার গলা ফেটে যাচ্ছে আম্মা, আমাকে একটু পানি দিয়ে যাও। কি হয়েছে তোর?
কলপারে গিয়ে ব্যথা পেয়েছি আম্মা। বাড়ির সবাই কই? তারা জানে না? সবাই ঘুমাইছে আম্মা। আমার ভয় লাগতেছে। রেবেকা বাবা মা অপেক্ষা করে না, পাশের বাড়ি একজনকে ডেকে তুলে তক্ষুনি আর তার সিএনজি আছে, সেটা নিয়ে সেই গভীর রাতে ছুটে যায় মেয়ের শ্বশুরবাড়ি। মেয়ে যে তার পানি পিপাসায় অস্থির হয়ে গিয়েছে, কিন্তু ভয় বাঁধে রেবেকার মনে। তার মনে হচ্ছে শেষ অবধি মেয়েটাকেও পানি দিতে পারল না। রেবেকার বাবা মা যখন তার শ্বশুরবাড়ি গেটে পৌঁছায় তখন রাত 3টা পার হয়ে গেছে। বার কয়েক ফোন কল এবং ডাকাডাকির পরে কেউ গেট খুলল না। তখন বাধ্য হয়ে জোরে জোরে শব্দ করলো রাজু সাহেব এবং সিএনজি চালক। আশেপাশে মানুষ জেগে গেছে, অথচ বের হতে চায় না সুমনের মা। কিন্তু অনবরত ডাকাডাকির কারণে বাধ্য হয়ে বের হয়। রেবেকার মা কখনো এই বাড়িতে আসেনি। সে ছোট ছোট করতে থাকে কোথায় কোন ঘরে আছে তার মেয়ে। একসময় পেয়ে যায়। রেবেকা তখন জ্বরে কাহিল হয়ে অনবরত গোঙাচ্ছে, পা ফুলে গেছে। মেয়ের মাথার নিচে হাত দিতে আটকে উঠল ওর মা, কারণ স্পষ্ট বোঝাই যাচ্ছে রক্ত জমাট বেঁধে গেছে সে। সুমনের মা তখন ব্যস্ত সবাইকে থামাতে, উচ্চবাচ্য করতেও পিছপা হলো না। কেবল রেবেকা মা তার স্বামীকে বলল, রেবুর বাবা মেয়ে কি মারতে চান? নাহলে এক্ষুনি হসপিটালে চলেন। কি হয়েছে ওর? ও ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নাই, ওর পা ফুলে গেছে, আপনি দেখেন না? ওর জ্বর, মাথার নিচে রক্ত, আবল তাবল বলতে থাকে রেবেকা মা। বুদ্ধি করে এই মুহূর্তে পাড়া প্রতিবেশীর মাঝে দুই একজন ধরে তুলে দেয় সিএনজিতে। এককালে লাল শাড়ি পরা রঙিন স্বপ্ন নিয়ে আসা মেয়েটা আজ রক্তাক্ত অবস্থায় ফিরে যাচ্ছে বাবা মায়ের সাথে। রেবেকাকে নিয়ে যখন হাসপাতালে পৌঁছেছে তখন পুরো শহর যেন ঘুমিয়ে। কর্তব্যরত ডাক্তার তাকে দেখে ভীষণ বকাবকি করলো। পায়ের হাড় ভেঙে গেছে মেয়েটার, যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার করতে হবে। ভয়ে সিটিয়ে গেল রেবেকার বাবা মা। কাঁদতে কাঁদতে কল দিলেন তার ছেলেদের। রেবেকার দুই ভাই চাকরি সূত্রে শহরের বাইরে থেকে। বোনের এমন খবর পেয়ে এক মুহূর্ত অপেক্ষা করল না। নিজ নিজ স্ত্রীকে বলল সকাল হতে সন্তানদের নিয়ে চলে যেতে তাদের গ্রামের বাড়ি। দুই ভাই ফোনের কথা বলে আজানের পূর্বে মোটরসাইকেল নিয়ে ছুটলেন বোনের কাছে। ব্যথানাশক দেওয়ার পরে রেবেকা ঘুমালো। তার দুই চোখে যেন ঘুমের রাজ্য নেমে এলো। ঘুম ভাঙল ভাইদের কথায়, আজকে অপারেশন করতে হবে। ছোট ভাই সবার জন্য নাস্তা আনতে গেল, বড় ভাই গেলেন ব্যাংকে টাকা তুললে। এ সময় একটা বারের জন্য সুমনকে কল দেওয়া হয়নি। রেবেকার মনে পড়ল তার কথা, কিন্তু ছোট ভাই অনেক রাগ। একটাবার যদি রেগে যান তাহলে সুমনকে আঘাত করতেও চিন্তা করবেন না। অপারেশনের পূর্বে ছোট ভাই এসে তার পাশে বসে বলল, ওই বাড়িতে এত অবহেলা কেন বলিসনি আমাদের? রেবেকা চমকে যায় ভাইয়ের কণ্ঠস্বর শুনে। তার দুই চোখে ভয় দেখা দেয়। ভাঙা গলায় বলে উঠলে, সুমন খুব ভালো ছেলে ভাইয়া, ওর কোনো দোষ নেই। দোষ নেই? তবে এখনও কেন এলো না? ও কি জানে? রেবেকা নিজেই প্রশ্নটা করে থমকে গেছে। সত্যি তো, সুমন কি জানে যে তার স্ত্রী হাসপাতালে? কিন্তু চিন্তা করার সময় নেই এখন। তাকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে। পায়ের হাড় যে জায়গায় চ্যুত হয়ে গেছে। পুরো এপাশ ওপাশ করে ঘুম হয়নি সুমনের। মায়ের থেকে গতকাল শুনেছিল রেবেকা অসুস্থ, কিন্তু কতটা কি হয়েছে তা জানার জন্য যতবার কল দিয়েছে ততবার বড় ভাবি রিসিভ করেছে। জানিয়েছে রেবেকা ঘুমাচ্ছে, কিন্তু এতটা ঘুম কিসের মেটার? রেবেকার ঘুম ভীষণ হালকা। সামান্য ডাক কিংবা স্পর্শে তার ঘুম ভেঙে যায়। সেই মেয়েটা ফোনের শব্দে জেগে উঠছে না। সকাল 7টা বাজতে না বাজতে অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছিল সে। 9টার সময় অফিস পৌঁছে নিজের মনকে আর মানতে পারল না। ছুটি নিয়ে চলে গেল বাড়ির উদ্দেশ্যে। বাড়ি পৌঁছানোর পূর্বে বার কয়েক কল দিল রেবেকার ফোনে, কিন্তু অপর পাশ থেকে কেউ কল রিসিভ করলো না। বাড়ির সবাই সামনে বাইক থামিয়ে ভিতরে প্রবেশ করে মাকে ডাক দিল। তুই আমাকে না বলে মা বলে ডাকিস না সুমন। যদি ওই বউ আনিস তো। বউ আনিস তো মানে কি? রেবেকা কোথায়? তুমি না বললে ও একটু অসুস্থ? কোথায় ও? কলপারে আছার পরে একটু ব্যথা পাইছিল। এটা আবার এমন কি? কিন্তু তুই জানিস রাত 3টার দিকে ওর বাপ মা এসেছিল, সেই রাতেই ওকে নিয়ে গেছে। সুমন জুতার ফিতা মাত্র খুলতে বসেছিল, কিন্তু মায়ের কথা শুনে দ্রুত বেরিয়ে গেল। প্রথমে কল দিল রেবেকার ফোনে, কিন্তু বন্ধ। রেবেকার বাবার ফোনে কল দিয়েও লাভ হলো না। শেষমেশ শাশুড়ির নাম্বারে কল দিল। খবর পেল তারা হাসপাতালে আসে। হাসপাতালের ঠিকানা নিয়ে দ্রুত সেখানে পৌঁছে গেল সে। রেবেকাকে অপারেশন থিয়েটার থেকে ততক্ষণে বের করা হয়েছে। পায়ে রড পরানো হয়েছে। প্রচণ্ড যন্ত্রণায় তার মুখশ্রী যেন নীল বর্ণের হয়ে গেছে। সুমন কিছু বলল না যখন তার দুই সম্বন্ধে তাকে নানান কথা শোনালো। ছোট ভাই তো সরাসরি ডিভোর্সের কথা বলতেও একবারও চিন্তা করলো না। সুমন মাথা নিচু করে কেবল শুনেই গেল। বেলা গড়িয়ে দুপুর হলে রেবেকার বাবা মাকে নিয়ে
তাই বড় ভাইয়ের বাড়ির দিকে গেল। ভদ্রলোক সুমনকে বিশ্বাস করেন। তাছাড়া স্বামী স্ত্রীর মাঝে বোঝাপড়ার ব্যাপার তো আছে। ছোট ভাইকে চোখ রাঙিয়ে যেতে ভুললেন না। সুমন অপেক্ষা করল তাদের চলে যাওয়া পর্যন্ত। কেবিন ফাঁকা হলে কান্নায় ভেঙে পড়ল সে। আজ দু চোখের পানি যেন আজ বাঁধন ছাড়া হয়েছে। রেবেকা চোখ মেলে তাকিয়ে দেখল তার ব্যক্তিগত পুরুষ কাঁদছে। পুরুষের কান্না এত সুন্দর কেন যখন সে প্রিয় মানুষের জন্য কাঁদে? কলনাযুক্ত হাত দিয়ে রেবেকা স্পর্শ করে সুমনের হাত। সেই হাত মুষ্টিবদ্ধ করে নিজের কপালে ঠেকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সুমন। আমায় মাফ করে দিও, আমি তোমার খেয়াল রাখতে পারিনি। তেমন কিছু নেই, ঠিক হয়ে যাব। কিন্তু একটা কথা বলতে চাই, আমি এই কয়দিন আমার বাবার বাড়িতে থাকতে চাই। সুমন হ্যাঁ না কিছু বলল না, কেবল স্ত্রীর দিকে নিষ্পলক তাকিয়ে রইল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর রেবেকাকে তার বাবার বাড়িতে নেওয়া হলো। এই সময়টা সুমন হাসপাতাল থেকে অফিস করছে। বাড়ি ফেরার 5 দিন পর সুমনের মা এসে হাজির হলো রেবেকাদের বাড়িতে। সেদিন ছুটির দিন ছিল। সুমন নিজ হাতে ডাব কেটে এগিয়ে দিচ্ছিল রেবেকার দিকে। ঘর জামাই হয়ে গেলি শেষ পর্যন্ত? ঘর জামাই কেন হতে যাব মা? তাহলে বাড়ি যাস না কেন? এখান থেকে অফিস করছিস, বাজারে যাচ্ছিস, অথচ বাড়িতে গিয়ে একটাবার মায়ের সাথে দেখা করতে পারিস না? সুমন মায়ের দিকে তাকায়। হতাশায় ছেয়ে গেছে তার অন্তর। রেবিকার বাবা বাড়িতে রাতে কেবল কয়েকটা ঘন্টা থাকার সুযোগ পায় সে। 7টার বের হয় অফিসে, আবার ফিরতে ফিরতে রাত 8টা বেজে যায়। এখানে আসার একটিমাত্র কারণ হচ্ছে এই অসুস্থ মেয়ে রেবেকা যেন একটু স্বস্তি পায়। তার শ্বশুর শাশুড়ি দুজনে বয়স্কা। সারাদিনে রেবেকার দেখাশোনার জন্য একজন মেয়ে ঠিক করা হয়েছে, কিন্তু রাতের বেলা বয়স্ক দুজনে কষ্ট হবে ভেবে সুমন এই সিদ্ধান্ত নিয়েছে। ক্লান্তি সায় দিচ্ছে না, অথচ তার মা উল্টো বুঝে বসে রইল। মা, রেবেকা যে ব্যথা পেয়েছিল আমাকে কেন বলনি? একটু ব্যথায় কি হয়? মাথায় পিছনে 3টা সেলাই আর পায়ে রড লাগাতে হয়েছে। এত কেন বিরক্ত তুমি? সুমনের মা কিছু বলল না। যেমন এসেছিল তেমনই ফিরে গেল। বেআইনের শত অনুরোধ রাখল না। যাওয়ার সময় বলে গেল নিশ্চয়ই তার ছেলেকে জাদুটোনা করা হয়েছে। সুমন সেসবে কোনো ধ্যান দিল না। অপরদিকে বোনের প্রতি ভালোবাসা থেকে রেবেকার 2 ভাইয়ের রাগ পড়ে গেল। তার বাবা মা তো শুরুর দিন থেকে বুঝেছিল ছেলেটার দোষ নেই, কিন্তু রেবেকার মনে শান্তি রইল না। কেবল তার অল্প দিনের সংসারের দিকে টান তৈরি হলো দ্বিগুণভাবে। রেবেকা সুস্থ হওয়ার পর সুমন তাকে নিয়ে শহরে নতুন করে সংসার পাতল, কিন্তু যোগাযোগ হলো না মায়ের সাথে। একদিন জানতে পারে মায়ের আদরের বড় বউ যে বাবার বাড়ি থেকে এত এত জিনিস নিয়ে এসেছিল, স্বামী বিদেশ থেকে আসার পর সে পৃথক হয়ে গেছে। তার মা একা একাই থাকছে এখন। এমন কথা শুনে সুমন মায়ের সাথে যোগাযোগ করতে চাইলেও ভদ্রমহিলা রাজি হলো না। সে কোনোভাবেই আর ছেলেদের সাথে থাকবে না, বাকি জীবন এভাবেই কাটবেন। মায়ের জেদের কাছে হার মানতে বাধ্য হলো সুমন। একটা সময় ভাবলো অন্তত খরচাটুকু তো নিবে, একজন কাজের লোক রাখবে, কিন্তু তার মা তাতেও নারাজ। কেবল একদিন রান্না করে 3 দিন খাচ্ছে, তবু ছেলেদের কাছে হাত পাততে রাজি নয়। রেবেকা সেদিনের পর শাশুড়ির সাথে আর কোনো কথা বলেনি। যার জন্য সে মরতে বসেছিল তাকে কোনোভাবেই মাপ করতে দেওয়া যায় না। কিন্তু সুমনের কথা চিন্তা করে তার মন দুর্বল হয়। হয়তো সুমন চায় রেবেকা নিজ শাশুড়ির সাথে কথা বলুক এবং মনমালিন্য মিটিয়ে নিক, কিন্তু মুখে বলতে পারে না। রেবেকা নিজের ইচ্ছায় হয় এই বিষয় নিয়ে কথা বলতে। সময়ের স্রোতে স্মৃতির উপর অভিমানের পাল্লা কমে যাবে। হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে এই ইতিউতির সংসারে। সমাপ্ত। আজকে 2টো গল্প। একটা হচ্ছে ইতিউতির সংসার, এটা শেষ। এরপরে শুরু হবে পদ্মপাতার জল। প্রথম জন্মদাতা বাবাকে পরনারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখেছিলাম। বিশ্বাস করুন, নিজের পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল। মা মারা গিয়েছে সবেমাত্র 55 দিন হয়েছে। এখন অবধি এই শোকটা যেন কাটিয়ে উঠতে পারলাম না। পারবো কী করে? মাই তো ছিল আমার পৃথিবী। জন্মের পর থেকে সবসময় ভালোবাসাটা শুধু মায়ের কাছ থেকে পেয়েছি। কখনো বাবার ভালোবাসা কী জিনিস তা চোখেই দেখিনি। আমার 16 বছর বয়সে বাবাকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল মায়ের মৃত্যুর দিন। অবাক হচ্ছেন? অবাক হওয়ায় কিছু নেই, এটাই সত্য। আমার বাবার মায়ের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে। বাসর রাতে আমার বাবা এক প্রকার জোর করে আমার মায়ের সাথে হয়। অতঃপর সাফ জানিয়ে দিয়েছিল আমার মাকে তার পছন্দ হয়নি। হয়তো কালো বলে, কালো রঙটা এক প্রকার ঘৃণাই করতো আমার বাবা। তাই বিয়ের পর দিনে প্রবাসে চলে যান তিনি। আমার মা কিন্তু ততটাও কালো ছিল না, ছিলেন শ্যামবর্তী। তার চোখ দুটো ছিল অনন্ত সাগরের মতো, যাতে ডুব দিয়ে কয়েক যুগ কাটিয়ে দেওয়ার মতো। ঠোঁট ছিল টাটকা গোলাপি। এই গোলাপি ঠোঁটের জন্য কম কথা শুনতে হয়নি মাকে। দাদিকে দেখতাম প্রায় মাকে বলতো, এই মুখপুরের জন্য আমার সংসারটা গেছে। আগে যদি বুঝতাম বিয়েটা ছোটটার সাথে না বড়টার সাথে দেওয়া হচ্ছে, কখনোই ছেলেকে বিয়ে দিতাম না। ছেলে আমার রাগ করে ঘর ছেড়ে বিদেশে চলে গেল। এই কালির ঠোঁট দুটো কি গোলাপি? মনে হয় যেন কোনো পিশাচিনী।
মাকে কোনো উত্তর দিতে দেখিনি। সবসময় অবহেলায় সহ্য করত, হয়তো আমার কথা ভেবে। তবে শেষমেশ একটা আকস্মিক দুর্ঘটনায় সে যেন এই স্বার্থপর লোকের মাঝে আমায় রেখে চলে গেল। কি করে তুই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছিস? ভাবনা থেকে বের হলাম দাদির কথায়। এমন সময় ইতিমধ্যে বাবা দরজার দিকে তাকিয়ে আমায় দেখে শরীরে কাপড় জুড়ে দিয়ে নিয়েছেন। তার চেয়ে বেশি অবাক হয়েছি যখন দেখছি বাবার সাথে থাকা মহিলাটা আমার চাচাতো ফুপু। লজ্জায় সেখান থেকে আমি দৌড়ে নিজের রুমে চলে গেলাম। কিছুই ভালো লাগছে না। বুঝলাম এই বাসায় আমার আর বেশি দিন থাকা হবে না। নানির বাড়ির যে অবস্থা, তাই ব্যাগ গুছিয়ে মায়ের কষ্টে জমিয়ে রাখা কিছু টাকা নিয়ে বেরিয়ে গেলাম বাড়ি থেকে। আমার নাম উর্মি, এবার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। কোচিংয়ের জন্য টাকা না থাকায় কোনো পাবলিকে ঢুকতে পারিনি, তবে গুচ্ছতে চান্স পেয়েছি। এই মুহূর্তে একা একটা মেয়ে কাঁধে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছি। যাওয়ার কোনো জায়গা নেই। এমন একটা আকাশটা যেন অন্ধকার হয়ে উঠল, বৃষ্টি নামবে হয়তো। একা এক রাস্তা ধরে হাঁটছি, আবার বারবার দেওয়ালের দিকে দেখছি কোথাও বাড়ি ভাড়া দেবার কোনো বিজ্ঞাপন দেখতে পাই কিনা। অমন সময় গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করলো। ভিজে একাকার হয়ে গেলাম। পাশে একটা বন্ধ কফি শপে গিয়ে দাঁড়ালাম। এমন সময় পিছনে কিছু ছেলের কণ্ঠ শুনে, দেখ দেখ, এই দুপুরে হাতের মুঠোয় লটারি লেগে গেল মনে হয়, বলে উঠল নিশান। সাথে তাল মিলিয়ে আবির বলতে শুরু করলো, হ্যাঁ হ্যাঁ, মালটা কিন্তু সেই, এটাকে নিব আমরা। এমন জিনিস তো খুঁজছিলাম। ওই, আমি আগে নিব, পরে তোরা। বল ফয়সাল। ছেলেগুলোর এইসব কথা শুনে উর্মির আর বুঝতে বাকি নেই তারা ওকে হয়তো ধর্ষণ করবে। এই ভেবে চিৎকার করতে লাগলো, প্লিজ আমার এত বড় ক্ষতি করবেন না, আমি খুব অসহায়, আমাকে যেতে দিন। এই বলে ছুট লাগালো উর্মি। দৌড়াতে দৌড়াতে অনেকটা এড়িয়ে পেরে ভিতরের দিকে চলে গেল। একটা মেয়ের এমন কথাও দৌড়ে যাওয়া দেখে হাঁ করে তাকিয়েছে তিনটা ছেলে। আবির, কি বুঝলো? কিছু বুঝলি ভাই? মেয়েটাকে আমাদের কথাগুলো বলে দৌড় দিল। নিশান, তাই তো মনে হয়। আমরা তো অনলাইনে জুতো কেনার কথা বলছিলাম, দাম কম দামে ভালো মাল পেয়েছি তাই বললাম। ফয়সাল, তাই তো আমিও বলছি, আমি আগে নেব। হেই ওয়েট, মেয়েটা মনে হয় আমাদেরকে অর্ধেক কথা শুনে দর্শক মনে করছে। আবির, নিশান, ফয়সাল তিনজনে ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ড। মধ্যবিত্ত পরিবারের ছেলে ওরা। এরা আবার কাজিনও হয়। বৃষ্টি শেষে আকাশে মেঘের ছড়াছড়ি। মেঘের পিছনে লুকিয়ে থাকা সূর্যটা তার কিরণ ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। বৃষ্টির এই এক মহা সুবিধা। বৃষ্টির শেষে প্রকৃতি যেন এক নতুন রূপে সেজে ওঠে। সব জায়গায় ধুয়ে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। ঢাকা শহরের ব্যস্ত নগরীতে বৃষ্টি যেন একটু প্রাণের রস এনে দেয়। ইতিমধ্যে বৃষ্টিতে ভিজে একাকার হয়ে একাই হেঁটে যাচ্ছে উর্মি। শরীরে হঠাৎ কাঁপুনি দিয়ে উঠল, যা পরিষ্কার জানান দিচ্ছে জ্বর উঠবে শরীরে। মাথাও ঘুরতে লাগলো। এমন সময় পিছন থেকে একটা গাড়ির হর্নের আওয়াজ পেল সে। সাথে সাথে ঢুলে পড়ল মাটিতে। আর কিছু মনে নেই। এই আবির, আমরা যে বাসায় একটা মেয়েকে নিয়ে এসেছি তা বাবা মায়েরা জানলে কিন্তু খবর আছে। নিশান, আবির, কি করব বল? গাড়ির সামনে এসে মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে গেল। আজকাল যে যুগ, একটা মেয়েকে এভাবে রাস্তায় ফেলে আসতে পারি না। ফয়সাল, তা অবশ্য ঠিকই বলছিস। যাই হোক, ডাক্তার বললো খাওয়া দাওয়া না করে অতিরিক্ত টেনশনে মেয়েটা নাকি দুর্বল হয়ে গেছে, তাই ভেজা শরীরও অসুস্থ হয়ে গেছে। আবার মেয়েটাকে বাবা মাকে ইনফর্ম করতে হবে। সাথে তো ফোনও দেখলাম যে কল করব। এমন সময় ধীরে ধীরে চোখ খুলে উর্মি। উর্মি, কারা আপনারা? আমি এখানে কি করে এলাম? আবির, ভয় পাবেন না, আপনি রাস্তায় জ্ঞান হারিয়েছেন, তাই আমরা আপনাকে সাহায্যের জন্য নিয়ে এসেছি। উর্মি, আপনাদের ধন্যবাদ। এই বলে যেই না উর্মি তাড়াহুড়ো করে উঠতে নিল, দেখলো অসুস্থ শরীরটা নিয়ে আর পারছে না। ফয়সাল, আপনি আপনার ফ্যামিলির ফোন নাম্বার বলুন, আমরা তাদের কল দিয়ে আসতে বলছি। রিশান, হ্যাঁ ঠিক তো, নাহলে তুমি যেতে পারবে না। এখন কি করা যায় তা ভেবে পাচ্ছে না উর্মি। তার তো কোনো পরিবার নেই, থেকেও নেই, কি বলবে সে? সে অনাথ। হ্যাঁ, এই শব্দটা তার জন্য সঠিক। আমি অনাথ। আগে বাসা ছেড়ে দিই, এখন থাকার একটা জায়গা খুঁজছি। অনাথ কথা শুনে ছেলেগুলোর খারাপ লাগলো। আবির, এই মুহূর্তে আপনি বাসা ভাড়া কী করে পাবেন? আমি যতটা আশেপাশে কোনো খালি বাসা নেই, তবে চাইলে নতুন বাসা পাওয়ার আগ অব্দি আপনি এখানে থাকতে পারেন। উর্মি, না, আপনারা আমার অনেক সাহায্য করেছেন, আগের থেকে এখন আর দরকার নেই। তবে ওরা তিনজন ওকে জোর করে থাকতে বললো, হয়তো অনাথ বলে মায়া হয়েছে। উর্মি প্রথমে রাজি না হলো, পরে ভাবলো ছেলেগুলো খারাপ হলে যা করার এতক্ষণে করে ফেলতো। হয়তো এরা ভালো ছেলে, তাই নিরুপায়ে শেষ অবধি উর্মিও রাজি হয়েছে থাকতে। রাত প্রায় 10টা। কিছুক্ষণ আগে রুমে এসে উর্মিকে খাবার দিয়ে গেছে নিশান, আর বলেছে যেন কিছু লাগলে যেন নির্দ্বিধায় বলে।
সে তার ছোট বোনের মতো। আজকের দিনে যে ভালো ছেলে আছে তা হয়তো ওদের না দেখলে বুঝতোই না উর্মি। নিচতলায় হঠাৎ কিছুর আওয়াজ পেল সে। বলে রাখা ভালো, এটা একটা বাগান বাড়ি। বাড়িটা বেশ সুন্দর। বাড়ির মালিক খুব শৌখিন ছিল, তা এর কারুকার্য দেখলে বোঝা যায়। দোতলা বাড়িটার নিচতলায় বড় এক ড্রয়িং রুম। পাশেই কাতারের বাড়িগুলোর মতো দোতলা যাওয়া যায়। নিচতলায় দুটো রুম, দোতলায় চারটা। তা অবশ্য বিকেলের দিকে ঘুরে ঘুরে দেখেছেন উর্মি। ভয়ে ভয়ে নিচে নামলো সে। এতক্ষণে হয়তো ছেলেরা ঘুমিয়ে গেছে। তবে এমন সময় দেখলো ওরা তিনজনে যার যার রুম থেকে বেরোচ্ছে। আবির, আওয়াজটা কি আপনি করছেন? উর্মি, না না, আমি তো শুনেই নিচে আসলাম। এমন সময় চিল্লাতে চিল্লাতে ভিতরে আসলো সোহা। সোহা, নিশান, আরে সোহা তুমি এত রাতে এখানে কেউ করো? এদিকে সোহাকে দেখে ফয়জালের ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়েছে। এতক্ষণ কিছুটা দূরে দাঁড়িয়েছিল সে, এখন ধীরে ধীরে কাছে আসছে। আবির, কী হলো বললে না তো? এত রাতে তুমি এখানে? সোহা, সবাই চুপ। ফয়সাল কোথায়? ওরে আমি কতবার ফোন করছি। ফয়সাল, আসলে সোহা আমার ফোনকে কিছু বলার সুযোগ না দিয়ে দৌড়ে সোহা তার কলার টেনে ধরল। সাথে কিল ঘুষি তো ফ্রি। সোহা, অসভ্য, কয়বার ফোন দিছি তোরে আমি, ধরস নাই কেন? তুই আর আমাকে আগের মতো সারাং করস না। রাতে ফোন দিয়ে সারাঙ্গেও বলস না। উর্মি এসব ব্যাপারে কিছুই বুঝতে পারে না। মেয়েটা হয়তো ফয়সালের কিছু হয়। এমন সময় আফির ইশারা দিয়ে বলে উঠল, সোয়া ফয়সালের জিয়েব। কিছুটা রাগী, তবে মনটা খুব ভালো। ফয়সাল, আলেবু যান। সোমা উর্মিকে দেখে, এই মেয়েটাকে, তোমরা তিনটা ছেলে বাসার ভিতরে একটা মেয়েকে কেন রাখছো? কী করছো তোমরা? সত্যি করে বলো। ফয়সাল সোয়াকে সব এক্সপ্লেন করলো। সোয়া নিজের ভুল বুঝতে পেরে উর্মির হাত ধরে উপরে চলে গেল। সোয়া, কিছু মনে করো না, ওকে খুব ভালোবাসি তো, তাই অল্পতে ওর উপর রেগে যাই। উর্মি, না না ঠিক আছে, আপনার জায়গায় আমি হলে হয়তো রাগ করতাম। তবে সারাঙ্গে কি যেন বলেছিলেন আপনি? সোহা, আসলে আমি কোরিয়ান ড্রামা লাইক করি তাই। সারাঙ্গের অর্থ ভালোবাসা। সারাঙ্গের অর্থ আমি তোমাকে ভালোবাসি। উর্মি, সোহা, আজ রাতে আমি তোমার সাথে থাকবো। ওদের বলে দিয়েছি, ওরা তোমার সম্পর্কে আমাকে বলেছে। আমি কাছেই একটা ফ্ল্যাটে একা থাকি পড়াশোনার জন্য। তুমি কাল থেকে আমার সাথে থাকবে। উর্মি, অনেক ধন্যবাদ আপনাকে। আমি সেখানে থাকতে পারলে খুশি হতাম। আমার ভার্সিটির কাছেই তো। সোমা, আমরা একই ভার্সিটিতে পড়ি। আমাকে তুমি করে বলতে পারো। এখন চলো ঘুমাই। একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নুভা, উর্মির চাচাতো ফুপু। দাঁড়িয়ে মা ছেলে কথা শুনছে। অন্যদিকে ভয় হচ্ছে তার। সকালে হায়ার মত আগেই বাসায় ফিরতে হবে তো। মেয়ে স্বামী আছে তার এতদিন পরে। এসব বিষয় নিয়ে তো তাদের ধারণাই। ছি ছি, এগুলো কি করলি তোরা? এখনই লোক জানাজানি হলে কি হবে? বলে উঠল উর্মির দাদি শায়লা। শামীম, উর্মির বাবা, মা, তুমি যদি কাউকে না বলো কেউ কিছু জানবে না, আর আমরা এই ভুল আর করব না। তোমার কসম করে বলছি। সায়রা আর কিছু না বলে নিজের রুমে চলে যায়। এখন তার অনেক কাজ। ছেলের জন্য ভালো সুন্দরী মেয়ে খুঁজে বিয়ে দিতে হবে। আপাতত বিদায় হয়েছে আগে। নুভা তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে রওনা হলো। তাদের এই অবৈধ সম্পর্কের কথা সবসময় গোপন রাখতে হবে। ঠিক যেমন গত 16 বছর ধরে রেখে আসছে সে। তার মেয়েটাও যে অবৈধ তা অবশ্য তার স্বামী, বড় ছেলে কেউ জানে না, জানতে দিবে না কখনো নুভা। এটাই তার প্রতিজ্ঞা। পরের দিন এয়ারপোর্টে সবেমাত্র ভোরের আলো ফুটছে। তবে ঢাকা, গুলিস্তান এসব রাস্তায় যেন রাত দিন সবই সমান। আর রাস্তাটা যদি হয় এয়ারপোর্ট, তখন তো সে আরেক ব্যাপার। অধীর আগ্রহে এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে ফয়সাল। আজ যে তার কলিজার টুকরো বোন আসতে চলেছে। পুরো 3 মাসের লম্বা একটা ট্রিপ শেষে আজ দেশে ফিরছে ঐশী। ইন্টার পর এক্সাম শেষে প্যারিসে ট্যুর যাওয়ার জন্য সে কি জেদ ধরে। শেষে রাজি হয়ে আর পারল না। এমন সময় চোখ আটকে যায় সাদা স্কার্ট, মিষ্টি কালারের শার্ট পরা একটি মেয়ের উপর। দৌড়ে গিয়ে কোলে তুলে নিল ফয়সাল। ফয়সাল, পুচকি, ঐশী, আরে ভাইয়া নামো। এখানে কি কেউ জানে নাকি আমি তোমার বোন? ফয়সাল, হ্যাঁ তো, ঠিক তো। তা কেমন আছিস বল? এই তো ভালোই আছি। যা, তুমি একা এসেছো, মা বা তোমার বন্ধুরা কেউ আসেনি? ফয়সাল, কী ব্যাপার? আমার বন্ধুদের নিয়ে একটু বেশিই চিন্তা তোর। বন্ধু ওরা নাকি নিশান? নিশানের কথা শুনে লজ্জায় ঐশীর মুখ যেন লাল টমেটো। হবু বর বলে কথা। সামনে কিছুদিন পর তাদের বিয়ে। ঐশীর মানে অবশ্য নিশানের জন্য আগের থেকে জায়গা ছিল। ফয়সাল, বা পেতনি দেখি আবার লজ্জা পাচ্ছে। ঐশী, কি আমি পেতনি? ফয়সাল, তা নয়তো কি। তার উপর লজ্জা পেলে দেখায় পুরো শাকচুন্নির মতো। বলতে দেরি নেই, শুরু হলো তাদের মারামারি। শেষে অনেক মার খেয়ে বোনকে নিয়ে বাসায় ফিরল ফয়সাল। তাদের ভাই বোনের ভালোবাসার উপর যেন কারো নজর না পড়ে। সকালে মৃদু আলোতে ঘুম ভেঙে যায় উর্মির। উঠে হাত ধুয়ে ফ্রেশ হয়ে আগের নামাজটা সেরে নেয়। কিছুক্ষণ পরে হয়তো সোহার সাথে ওর বাসায় উঠবে। কেন জানি না এই বাড়ি ছেড়ে যেতে ইচ্ছে করছে না উর্মির। ব্যস্ত ঢাকা শহরে এমন বাগান বাড়ি থাকা
পারাটা ভাগ্যের ব্যাপার। উর্মি নিচে চলে যেতে লাগলো। জানলার নিচে বাইরে নিচে বেশ খানিকটা ফুল গাছ দেখছে, বেলি ফুলের গাছ। ইস, কেউ যদি কাছ থেকে কয়েকটা ফুল ছিঁড়ে খোপায় গেঁথে দিত, বলতো ভালোবাসি, সে ভাগ্য হয়তো উর্মির নেই। উর্মির মতো মেয়েদের স্বপ্ন থাকে না, সেখানে বেঁচে থাকাটাই দায়, সেখানে স্বপ্ন দেখা বিলাসিতা মাত্র। ওসব ভেবে যেই না নিচে যাচ্ছিল, তখনই কারোর সাথে ধাক্কা খেয়ে পড়তে নিল। অমনি একজোড়া হাত তাকে জড়িয়ে ধরল, যেন সে পড়ে না যায়। আবির। হ্যাঁ, আবিরের উত্তম বুকে হালকা পশমের মাঝে লেপ্টে আছে উর্মি। কিছুক্ষণের মধ্যে একটা ঘোরের মাঝে চলে গিয়েছিল দুজন। হঠাৎ করে খেয়াল করতে আবিরকে ধাক্কা দিয়ে বসে উর্মি। সরি, আসলে আমার দেখে চলা উচিত ছিল। একথা বলে আর 1 মিনিট দেরি না করে নিচে চলে যায় উর্মি। আবির হয়তো মাত্র জিম করে এসেছে, তাই এমন অবস্থা। এদিকে আবির চুপ করে উর্মির চলে যাওয়া দেখে কিছুটা ভাবলো, হয়তো মনের মাঝে তার নতুন কোনো অনুভূতি জানান দিচ্ছে যে উর্মি মেয়েটা স্পেশাল কেউ। একটা বদ্ধ রুম, চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছে একজন, মুখ ও হাত পা বাঁধা। চেয়ারের সামনে একটা টেবিলে একটা ছোট্ট ল্যাম্প লাইট রাখা। তাকে দেখেই বোঝা যাচ্ছে অনেক দিন ধরে এই রুমের মাঝে আটকে আছে সে। হঠাৎ দরজায় কড়া নাড়ল কেউ, আর তখনই ড্যাড, আই অ্যাম ব্যাক, কথা বলে বাবা মাকে জড়িয়ে ধরল ঐশী। বাবা কিছুক্ষণ আগে দেশে ফিরছে, বিজনেসের জন্য প্রায় দেশের বাইরে থাকতে হয়। ঐশীর বাবাকে অনন্ত চৌধুরী। নুভা। হ্যাঁ, শুধু আপন বাবাই আপন। আমি মা, তোদের কিছু না। অনন্ত। কে হিংসে করছে? আমার মেয়ে তো আমারই ভালোবাসবে, তাই না মাই ডটার? নুভা। কার মেয়ে তা তো আমি ভালোই জানি, মনে মনে। হ্যাঁ বুঝলাম, এবার হাত ধুয়ে খেতে আয় সবাই। ফয়সাল। তাড়াতাড়ি খাবার দাও, শেষ করো সবাই। ঐশীর সাথে বিয়ের ডেট ফাইনাল করতে আজ হয়তো নিশানের বাড়ির লোকজন আসবে। নিশানের নাম শুনে আগে ভাগে খেতে বসে পড়ল ঐশী। তা অবশ্য ঠিক ফয়সাল বুঝে নিয়েছে, ঐশীর বিয়েটা নিজের বন্ধুর সাথে তো সেই ঠিক করেছিল। একবার ঐশীর বিয়েটা হয়ে গেলে শোয়ার কথা বাসার সবাইকে জানাতে হবে। উর্মির সাথে নিয়ে নিজের বাসায় উঠল শোয়া। আবির অবশ্য আসতে দিতে চায়নি, তবে মুখ ফুটে থাকলেও বলতে জানি কেমন দেখায়, তাই আসতে দিল। শোয়া, এই যে আমার ফ্ল্যাট, 2টা রুম ওইদিকে, এই পাশে কিচেন, সামনে বারান্দা আছে, কোনো কিছু লাগলে নির্দ্বিধায় বলবে। উর্মি। আচ্ছা শোয়া, শোনো, আমার মনে হয় আবির তোমাকে দুদিনেই পছন্দ করে ফেলছে। উর্মি। বারবার বলছে এটা হতেই পারে না, এত কম সময়ে কিভাবে কেউ কাউকে ভালোবাসবে? তবে সোহা কিন্তু নাছোড়বান্দা, সে উর্মিকে বিশ্বাস করিয়ে ছাড়বে আবির তার আশিকি হয়ে গেছে। এভাবে দুজনে দুষ্টুমিতে সন্ধ্যা নেমে গেল। প্রেমে পড়া বারণ, কারণে অকারণে এই মায়ার চোখে চোখ পড়লে ফিরে তাকানো বারণ। প্রেমে পড়া বারণ, কারণে অকারণে আঙ্গুলে আঙ্গুল লাগলে হাতে ধরা বারণ। তোমায় কত কিছু বলার ছিল সব। গিটারের সুরে গান গেয়ে যাচ্ছে আবির। দূর থেকে এসব দেখে কিছু একটা ভাবলো নিশান। যেই ছেলে কোনোদিন কোনো মেয়েকে পাত্তা দেয়নি, সে আজ এভাবে কার জন্য গান গাইছে? উর্মি। মেয়েটাকে আবার ভালোবেসে ফেললো না তো আবির? এই ভেবে মুচকি একটা হাসি নিয়ে বেরিয়ে পড়লো নিশান। এখন আবার ঐশীদের বাসায় যেতে হবে পরিবারকে নিয়ে। অন্যদিকে নিজের রুমে জানলার পাশে অধীর আগ্রহে অপেক্ষা করছে ঐশী। পরনে তার শাড়ি, একটা নেভি ব্লু কালারের শাড়ি পরেছে সে, নিশানের প্রিয় রং তাই। গলার বেশি করে পাথর বসানো একটা নেকলেস, কানে লম্বা লম্বা বাহুবলীর দুল, খোপায় সাদা বেলি ফুলের মালা। এমন সময় শোনা গেল গাড়ির হর্ন। বুঝতে বাকি রইল না নিশানরা এসে পড়েছে। চটজলদি জানলার পাশ থেকে সরে আসলো সে। নিশান অবশ্য গাড়ির গ্লাস থেকে বিষয়টা লক্ষ্য করছে। নিচে বসে বড়রা সবাই কথা বলছে। কিছুক্ষণ পর নুভা এলো তার মেয়েকে নিতে। বদ্ধ রুমে বাঁধা মানুষটি আজ গায়ে কিছুটা বল এসেছে। হাতের বাতন হয়তো টাইট করে দিতে ভুলেই গেছে নুবা। এই সুযোগ, ধীরে ধীরে হাতের বাতনটা খুলে নিল সে। ঠিকমতো হাঁটতে পারছে না, বহু কষ্টে দরজার সামনে আসলো রাহি। আর পাচ্ছে না সে, তবুও কষ্ট করে দরজায় বাড়ি দিতে আরম্ভ করলো। তার আস্তে আস্তে আর্তনাদ করতে লাগলো। উর্মি আজ অনেক দিন পর ভার্সিটি যাবে, রাতে যাবে একটা কাজে। শুধু ভার্সিটি যাবে ভুল হলে। ফেসবুকে একটা কাজের বিজ্ঞাপন দেখেছে সে, কাছে একটা কোম্পানিতে জবের অফার, যেখানে কাজের দক্ষতা থেকে কর্মী নেওয়া হবে। কাল সেই ইন্টারভিউতে যাবে উর্মি। সোহাকে অনেক সাধলো, সে বলেছে এত রাতে সে ভার্সিটি যাবে না, মূলত ফয়সালের সাথে কথা বলবে এখন। তাই উর্মি তাই নিজেই রওনা হলো। এই রাস্তায় আগেও এসেছিল উর্মি, তাই পথ চিনতে অসুবিধা হয়নি। সে কোম্পানির সামনে রাস্তা দিয়ে যাচ্ছে, বড় বিল্ডিং। এমন সময় পিছে কারো হাঁটার আওয়াজ পেল। যেই না দৌড় দিতে যাবে তখনই আবির। আজকে আবার আমাকে কোনো খারাপ লোক ভাববেন না কিন্তু। উর্মি। আপনি? আবির। আমার বাবার কোম্পানির সামনে আমি থাকবো না তো কে থাকবে শুনি? উর্মি। এটা আপনার বাবার কোম্পানি? হ্যাঁ। আপনি এত রাতে এখানে কী করছেন?
উর্মি: আসলে কালকে আমি এখানে ইন্টারভিউ দিতে আসবো বলে ভেবেছিলাম, তাই দেখতে আসলাম। আবির: ইন্টারভিউ দিতে হবে না, আপনার চাকরির ব্যবস্থা আমি করে দেব। তার বদলে এখন আমার সাথে ফজল ঢাবার চায়ের টঙ্গে বসে চা খেতে হবে। উর্মি না করলো না। চাকরির জন্য না, এখন বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি, এমন সময় চায়ের টঙ্গে বসে 1 কাপ গরম চা পান করলে মন্দ হয় না। তা যদি কেউ আবিরের মতো কিউ ডাক্তার ছেলে সাথে যাবে তো কথাই নেই। আবির: মামা, চা কেমন লাগলো? উর্মি: অসাধারণ। মায়ের কথা মনে পড়ল। আবির: মা? উর্মি আর মিথ্যে বলতে পারল না, তাই শুরু থেকে সে সব সত্য কথা বলল সে। আবির তার সবটা জেনে যদি তাকে ভালোবাসে সেক্ষেত্রে উর্মি আর বাধা দিবে না। আবির সবটা শুনল। উর্মির অতীত নিয়ে আবিরের কোনো মাথা ব্যথা নেই। আবির শুধু উর্মিকে চায়। আচমকা উর্মির হাতটা শক্ত করে মুঠো করে ধরল সে, আর বলে উঠল, ভালোবাসি। নিশানের বাড়ির লোকদের সাথে ফয়সালের বাড়ির লোক বিয়ের ডেট পাকা করে আগামী মাসে বিয়ে হবে। তবে শেষবারের মতো ছেলে মেয়েকে আলাদা করে কথা বলতে অন্য রুমে পাঠানো হয়েছে। রুমের মাঝে পিনপতন নীরবতা। নীরবতা ভেঙে ঐশী বলে উঠল, ঐশী: কি কিছু বলবেন নিশান? কি? কি নিশান? ঐশী: ধুর, রাগ উঠাবেন না। একে তো আমাকে আনতে যাননি, আবার এত সুন্দর করে সাজলাম, কিছুই বললেন না। নিশান: কিছু বলবো? ঐশী: ধুর, মনে হয় কিছু বুঝেন না, একটা গান তো গাইতে পারেন। নিশান: ও সুন্দরী রমণী, বাপের টাকায় ফুটানি, আটা ময়দা মাখুনি, আর ছেলে চাওয়া খানদানি। তুমি টিকটকে সুপারস্টার, হাজার হাজার ফলোয়ার, কেমন যেন ব্যবহার, বেল নাই যে আর তোমার। শেষ হলো মাথায় ভেঙে কাঁঠাল খাওয়ার দিন। জানি ফিল্টারে চেহারা করছে রঙিন, তোমার ভালোবাসা চাইতে কাজ হবে আর। এবার সময় এলে মুখের উপর বলেরা, ওরে সুন্দরী রমণী, বাপের টাকা, ঠাস ঠাস ঠাস। নিশানকে আর গাইতে না দিয়ে রাগের মাথায় কতগুলো চট দিয়ে বসলো ঐশী। রাগ হবে না তো কি, ইচ্ছে করে নিশান এমন গান গায়। ঐশী আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল, আর নিশান হাসতে হাসতে বাড়ি যাওয়ার জন্য নিচে নামলো। ফয়সাল এদিকে নিচে বেসমেন্টে এসেছে সোহার সাথে কথা বলতে পেতে। সোহা: বেবি, তাড়াতাড়ি ঐশীর বিয়েটা শেষ হলে আমরা বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো। ফয়সাল: আচ্ছা, তা দেখা যাবে। সোহা: শুনো, আমার না ইদানিং অনেক মাথা ঘুরে আর বমি বমি ভাবে, সব তোমার দোষ। ফয়সাল: আমি কি করলাম আবার? ঐশী: ওই দিন তুমি আমার স্বপ্নে এসে। ফয়সাল: থাক থাক, বুঝেছি, তুমিও না। এমন সময় যে বেসমেন্টের একটা রুমে কারো ডাক শুনতে পেল, গিয়ে দরজা খুলে যা দেখলো নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। পুরো বাড়িতে পিনপতন নীরবতা। একপাশে উর্মি তার মাকে নিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, ঠিকই পড়েছেন, উর্মির মা কোনো দুর্ঘটনায় মারা যায়নি। নুভা আর অনন্ত তাকে ফয়সালদের বাড়ির বেসমেন্টে আটকে রেখেছিল, আর সবাই জানতো সে দুর্ঘটনায় মারা গেছে। তখন ফয়সাল সেই রুম থেকে তাকে বাঁচায়। সবার সামনে নুভার সত্যটা বের করে দেয়। বের করে দেওয়া হয় তার মতো চরিত্রহীনাকে। তবে অনন্তর বাড়িতেও ঠাঁই হয়নি। সায়রা, উর্মির দাদি, সে বলেছে সে তার ছেলেকে এমন কারোর সাথে বিয়ে দিবে যে পরকীয়া না করে। পরে সে আবার এমন কিছু করে তার ছেলেকে ছেড়ে যাবে না, তার কি গ্যারান্টি আছে? এদিকে অনন্তকে পুলিশ ধরে নিয়ে গেছে কিছুক্ষণ পরে হত্যা করার চেষ্টার অপবাদে। ফয়সাল অবশ্য জানে ঐশী তার বোন না, তবে সে তাকে বোন মানে, তাই সবার কাছ থেকে বিষয়টা গোপন রেখেছে। আবির ও উর্মির মাঝে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। এভাবে সমাপ্ত হয়েছে তাদের গল্প। পদ্মপাতায় জল। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।